নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প রাখালের সমস্যা। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। না, এখানেও যে হবে না তা বুঝে গিয়েছে রাখাল। আজকাল রাখাল কেমন যেন ইশারা পেয়ে যায়। খবরটা পাকাই ছিল। পাথরকান্দির হারু নাপতে বলেছিল বলরামপুরের ষষ্ঠীপদ নন্দীর সে জমির বাঁ চোখ একটু টেরা বটে, কিন্তু আর সব ভালো। একেবারে রাখাল যেমনটি খুঁজছে তেমনটি, গেলেই হয়। হারু খবরও দিয়ে রেখেছে। রাখালের একটু ধন্দ লাগে। সে কেমনটি খুঁজছে তা হারু জানবে কেমন করে? রাখাল নিজেই জানে না সে কেমনটি চায়। সত্যি কথা বলতে কি, তারও তো বাছাবাছি বা খুঁতখুঁতুনিও নেই। আর সমস্যা হলো একটা রাজি পাত্রীপক্ষ। পাত্রের এই চড়া বাজারেও কপালের দোষে তারই আর হয়ে উঠছে না। বয়সের কথা ভাবতেও ভয় করে। বয়স তো বসে নেই, মেল ট্রেনের মতো হু হু করে ছুটছে। এরকম ছুটলে দাঁত পড়ে চুল পাকতে আর কদিন? পড়েনি কি? পাকেনি কি? পড়েছে, পেকেওছে, তবে বেশি নয়, কয়েকটা। চোখে পড়ে না বোধ হয় এখন তেমনও। লোকে সন্দেহ করে তার বয়স 50 ছাড়িয়েছে। কথাটা সত্যি নয় মোটেই। 50 বললেই কি 50? এখনো দেরি আছে 50-এর, ঢের দেরি। কিন্তু মুশকিল হলো মেলটা ছুটছেও বড় তাড়াতাড়ি। তা বয়সের মেল ট্রেনকে প্রায় ফেল মারিয়ে রাখাল ছুটল বলরামপুর। চৈত্র মাসের শেষ প্রায়। চারদিকটা ধুলোটে রোদের তাপে তপ্ত খোলার মতো। কেমন একটা পাগল খ্যাপা চেহারা হয় দুনিয়াটার এই চৈত্র মাসে। বাস থেকে নেমে মাইলটা হেঁটে একটা মজা খাল পেরিয়ে বলরামপুর। পাকা বাস রাস্তাও আছে বটে, কিন্তু সেই বেলা 3টের আগে বাস নেই বলে রাখাল আর দাঁড়ায়নি। গা দেখে সে মুগ্ধ। মেলা নারকোল গাছ, মেলা পুকুর। এই চৈত্রেও বলরামপুরের পুকুরে জল আছে দেখে ভারী ভালো লাগলো রাখালের। লক্ষ্মীমন্ত গা, মেয়েটাও লক্ষ্মীমন্তই হবে। 3-4টে মন্দির চোখে পড়লো রাখালের। পাকা বাড়ি আছে, আমবাগান আছে। বড় রাস্তা থেকে একটু দূরে হলেও গাঁখানা চেহারায় বনেদি গেরাম ভারী ভাবসাব। ষষ্ঠীপদ গায়ের মোড়ল মুরব্বি গোছের কেউ নয়। এক মুদির দোকানে বসে জেনে নিল রাখাল। মুদি পশ্চিম দিকটা দেখিয়ে বলল, ওই যে ওই দিকে গিয়ে শিব মন্দির পাবে, তার পিছনে 4-5টা বাড়ি সারিয়ে লাল টিনের ঘর। নন্দীর পোতো একটু আগে ভুসি আর খোল নিয়ে গেল। রাখালের বুকটা দুলে উঠল। কোমরে পিরানের নিচে গোপনে বাঁধা গামছাখানা খুলে মুখের ঘাম আর ময়লা খানিক মুছে নিয়ে রওনা দিল। মোড়ল মুরব্বি না হলেও ষষ্ঠীপদ যে হেতা নেতা লোক নয় তা বাড়িখানা দেখেই মালুম হয়। পুরোটা ঝাঁ চকচকে মানুষ সমান উঁচু বাঁশের বেড়া দিয়ে ঘেরা। ভিতরে 5-7খানা লাল টিনের চালাওয়ালা ঘর, একখানা 8 চালাও আছে। পিছনে মেঘের মতো অন্তত 100 নারকোল গাছের ভিড়। সুপুরি গাছও মেলা। সুতরাং ষষ্ঠীপদর পয়সা আছে। আর কে জানে বাবা, পয়সার গরমও আছে কিনা। সামনে একটা বাঁধানো ঘাটওয়ালা পুকুর দেখে নেমে পড়ল রাখাল। মুখে চোখে জল দিয়ে আঁজলায় জল তুলে মাথাতেও থাবড়ালো খানিক। বুক পকেট থেকে প্লাস্টিকের চিরুনি বের করে চুলটা আঁচড়ালো। তারপর ষষ্ঠীপদর বাড়ি গিয়ে বাইরের দিককার ঘরের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে হাঁক মারল, কে আছো আগে? খানিকক্ষণ হাঁকাহাঁকি করতে দরজা খোলার আওয়াজ। মাঝ বয়সী চশমা পরা একজন লোক দরজা খুলল। পরনে ধুতি, খালি গা, হাতে একখানা পঞ্জিকা। বোধহয় কোনো শুভ কাজের দিন টিন দেখছিল। এখনো পঞ্জিকার পাতার মধ্যে একখানা আঙুল গোজা। কাকে চাই? এটাই কি ষষ্ঠীপদ নন্দীর বাড়ি? হ্যাঁ, তা কি চাই? কি চাই তা এক কথায় কি করে বলে রাখাল? তাছাড়া কথা টথা তার বিশেষ আসেও না। তাই সে একটু বিগলিত হেসে নিয়ে বলল, হে, আগে আমি হচ্ছে বোড়াল গাঁয়ের রাখাল বিশেষ, পাথরকান্দির পাশেই। হারু বাবুর কাছ থেকে খবর পেয়ে আসা। হারু? পাথরকান্দির হারু নাপতে? আগে বিষয়টা কি বলো তো? মনে মনে ভারী দুঃখ পেল রাখাল। লোকটা তাকে তুমি তুমি করে বলছে। তার মানে মুখ টুক ধোয়া এবং চুল আঁচড়ানোর পরেও তাকে বিশেষ ভদ্রলোক বলে মনে করছে না লোকটা। অবশ্য সেদিক দিয়ে ধরলে ভদ্রলোক সে নয়ও।
নবীগঞ্জে শিবু চৌধুরী মস্ত বড় লোক, একসময় এমএলএ হয়েছিল। তারই গাড়ি রাখাল চালাতো। সেই সময়টা রাখাল বেশ ভদ্রলোকই ছিল, কিন্তু নতুন কেনা একটা অ্যাম্বাসেডর গাড়ি দুবার চোট হলো তার হাতে। শিবু চৌধুরী রাগলেও চট করে কিছু করলো না, বরং ডাক্তার দেখালো। তাকে পাঠালো চোখের ডাক্তারের কাছে। কি থেকে কি হলো বলা মুশকিল, তবে জানা গেল যে রং কানাতে বটেই, মগজেরও নাকি একটু অসুখ আছে। তাই শিবু চৌধুরীর চাকরি ছাড়তে হলো। বনহাটের দিকে আবার বাস চালাতে গেল রাখাল, কিন্তু চালাতে গিয়ে বুঝলো একটা গন্ডগোল তার হচ্ছে ঠিকই, গাড়ি সোজা রাখতে পারছে না। দুদিন চালিয়ে বুঝলো হবে না। বাসের মালিকও সেই কথা বলে ছাড়িয়ে দিল। আরো কয়েক জায়গায় চেষ্টা করে হাল ছাড়লো সে। ড্রাইভারই তার হওয়ার নয়, গন্ডগোল হয়ে গিয়েছে। অগত্যা ফের শিবু চৌধুরীকে এসে ধরে পড়লো রাখাল। আপনি না বাঁচালে আর বাঁচবার পথ নেই। শিবু চৌধুরী লোকটা ঘোরেল। প্রথম কয়েক মাস স্রেফ বাড়ির চাকর করে রেখেছিল, তারপর নানা গড়িমসি করে পাঠালো নবীগঞ্জ হবিপুর লাইনের এক প্রাইভেট বাস মালিকের কাছে কন্ডাক্টরের চাকরির জন্য। সে লোকটা 2 মাস ঘুরিয়ে চাকরি দিল। তার চাকরিতে সুখেই আছে রাখাল। এক সময় ড্রাইভার ছিল বলে কোম্পানির লোকেরা খাতিরই করে। বোড়ালে তার একটু জমিও আছে, 2খানা ঘরও। পাত্র হিসেবে ফেলনা নয়, তবে পুরোপুরি ভদ্রলোক তাকে বলা চলে না, এটা ঠিকই। রাখাল বিমর্ষ মুখে বলল, হারু বলছিল আপনার বিয়ের যোগ্য মেয়ে আছে, সেই সুবাদেই আশা। লোকটা এবার যেন একটু জ্যান্ত হলো। শুকনো মুখটা একটু যেন হাসির ঝিলিক উঠল। বলল, ও তা আসুন আপনি। ওরে কানাই, দাওয়ায় একটা মাদুর পেতে দিয়ে যা। খাতির পেয়ে রাখালের মনটা জল হলো। মাদুরে উঠে বসে 1 ঘটি জল খেয়ে সে বলল, ওহ, গরমটাও পড়েছে বাপ। ষষ্ঠীপদ মাদুরের অন্য ধারটায় বসে পায়ের পাতায় মৃদুবন্ধ হাত বোলাতে বোলাতে বলল, আপনারই ছেলে তাহলে পাত্র? কি করে টরে, লেখাপড়া কদ্দূর? রাখাল ফের গন্ডগোলের মধ্যে পড়ে গেল। সে জানে এবং বিশ্বাস করে যে 50 পুরোতে এখনো তার ঢের দেরি। মাথার চুলে যে কয়েকটা পাক ধরেছে, কষের দাগ যে 2-4টে পড়েছে, সেগুলো কারো চোখে পড়ার কথা নয়। তবু তাকে পাত্র ভাবতে সকলের যে কেন এত কষ্ট। রাখাল একটু গম্ভীর হয়ে চোখ 2খানা বুজে ভাবতে লাগলো, এর জবাবে কি বা বলা যায়। সকাল থেকে এই অবধি পেটে দানা পড়েনি। আশা ছিল পাত্রীর বাপ যেচে এই দুপুরটায় 2টো ভাত খাওয়াবে। সে পাত্র শুনে এখন যদি লোকটা বিগড়ে। রাখাল তাই সোজা জবাব দিল না, গলা খাঁকারি দিয়ে বলল, বোড়ালে আমার কিছু জমি আছে, মোট 4 বিঘের মতো, 2খানা ঘর, 5-7টা নারকোল গাছ, চাকরিও আছে, খারাপ নয়। 270 টাকা মাইনে, নবীগঞ্জ হবিপুর লাইনে চণ্ডীদাস নামের বাসটা চালাই আর কি। চালানোর কথাটা মিথ্যে, তবু এক সময় চালাতো, সেই হিসেবে তেমন মিথ্যে নয়। এই যা। ষষ্ঠীপদ একটু চনমন করে বলে, সে তো বুঝলাম, কিন্তু পাত্রটির খবর কিছু না দিলে কথা এগোয় কি করে? রাখাল চোখ বুঝে বলল, বয়স বেশি নয়, 30-32 হলে খুব। তা দুপুরবেলা এসেছি মশাই, একটু চান টানের জোগাড় হয় না? ষষ্ঠীপদ একটু যেন লজ্জা পেয়ে বলল, চান? হ্যাঁ, পেটেও তো 2টো দিতে হবে নাকি? সে তো বটে, জিরিয়ে নিন, ব্যবস্থা হচ্ছে। তা পাত্র আপনারই ছেলে তো? রাখাল খুব অভিমান ভরা চোখে পুকুরের ওপাশে একটা চষা ক্ষেতের ওপর ধু ধু রোদের নাচন দেখতে লাগলো। জবাব দিল না। জবাব দেওয়ার আছেই বা কি? বয়স যে একটু গড়িয়েছে তা অস্বীকার করা যায় না, কিন্তু সে আর কতটা যে লোকে যখন তখন এরকম অপমান করে। বিয়ের বয়সে রাখাল যে বিয়ে করতে পারেনি, সেটাও কি তার দোষ? তখন তার খেয়ালই হয়নি বিয়ের কথা। মা বাবা ছেলেবেলায় মরে যাওয়ায় সে প্রায় পাড়াপড়শির হাতে মানুষ। জমি জমাও বিস্তর লুটপাট হলো। পরাণ হালদার ছিল মাতাল দাঁতাল লোক, তবে দিলদরিয়া। তার বাড়িতে গিয়ে প্রায় পাত পাততে হতো রাখালকে। পরাণ বলতো, খুব সেটে যাচ্ছিস রোজ, আম্বা তো কম নয়। ওরে ও বউ, একটু হাত টেনে রাখিস, এই গাধাটা খুব খেতে জানে। তবে পরাণ লোকটা খারাপ ছিল না, তার বউও নয়। সেই মাতাল পরাণ তাকে ড্রাইভারি শেখায়, লাইসেন্স করে দেয়। এমনকি শিবু চৌধুরীর কাজটাও তারই দেওয়া।
এই নানা ধান্দাবাজি করতে করতে বয়সটা যে কখন ঢলে পড়েছে খেয়াল হয়নি। কেউ একটু খেয়ালও যদি করিয়ে দিত। তার তো মনে পড়ে না কেউ তাকে একটু সোহাগ দেখিয়ে কখনো বলেছে, ও রাখাল এবার একটা বিয়ে কর। মা বেঁচে থাকলে হয়তো বলতো, পরান্দার বউও হয়তো বলতো, কিন্তু বলার সবরই সইল না, মরেই গেল মানুষটা। বিয়ের একটা মিটিমিটি ইচ্ছে অবশ্য তার বরাবরই ছিল। বছর 2 আগে আলমগড়ের দিকে এক জায়গায় বনহাটের বাসটা বিগড়ে গেল। রাখাল কিছুক্ষণ খুটখাট করে দেখলো গন্ডগোলটা সহজে সারবার নয়। ক্লিনার ছোকরাকে 1/2 মাইল দূরে গিরিনের গ্যারেজে লোক আনতে পাঠিয়ে সে এক বাস বোঝাই যাত্রী ফেলে একটু প্রকৃতি দেখতে আলমগড়ের মাঠে নামলো। আর যেই না নামা অমনি যাকে বলে বজ্রাঘাত। হয়েছিল কি, আলমগড়ের সেই নাবালে একটা জলার ধারে ভারী মিঠে চেহারার একটি শ্যামলা মেয়ে কলমি তুলছিল। কালচে সবুজ ঘাসপাতা, জল, গাছপালার হেলদোলের মধ্যে সে যে কি একখানা ছবি। কলমি তুলতে তুলতে মেয়েটা এক ঝলক তাকালো তার দিকে। ঠিক বলতে পারবে না রাখাল কি হয়েছিল, তবে তার মাথায় যেন বিদ্যুৎ চিরিক খেলো। একটা বজ্র এসে ফ্যাস করে ছিঁড়ে দিয়ে গেল একটা কালো পর্দা। সেই মাঠের মধ্যে দাঁড়িয়ে রাখাল যেন তার জন্ম জন্মান্তর দেখতে পাচ্ছিল। তার মনে হলো ওই মেয়েটির সঙ্গে তার সম্পর্ক আজকের নয়। কি করে যে সেদিন বাস নিয়ে বনহাটে ফিরেছিল রাখাল তা কে জানে। তবে একটা মাতাল মাতাল ঝিমঝিমুনির ভাব তার শরীরে। খানিকটা চোখ দিয়ে দেখেছে, খানিকটা ঘোর ঘোর সব দৃশ্য। কখনো হাসছে, কখনো গোমরা মুখ করে থাকছে। সেই শুরু তার রোগের। পরে আলমগড়ে গিয়ে পাঁতি পাঁতি করে ঢুঁড়েও সেই মেয়েটার হুদিশ করতে পারেনি সে। মাঝে মাঝে মনে হয় মেয়েটা আসলে রক্ত মাংসের কোনো মানুষ নয়, কোনো অজানা দেশ থেকে এসে এক লহমায় দেখা বউ হয়ে তার ভিতরকার ঘুমন্ত ইচ্ছেগুলোকে জাগিয়ে দিয়ে চলে গিয়েছে। আর তার নাগাল পাওয়ার সাধ্যি নেই। সেই থেকে বিয়ে বিয়ে করে হামলে বেড়াচ্ছে সে, কোনোখানেই লাগে না। সেই এক কথা, সে কি পাত্রের বাবা কিংবা দাদা? সে যে নিজেই পাত্র এটা যেন এদের নিরেট মগজে খেলছেই না। ষষ্ঠীপদ বলল, কিছু বলবেন তো? বলবো হে বলবো, একটু জিরিয়ে নি। ষষ্ঠীপদ উঠে ভিতরে গেল। রাখাল আপন মনে মাথা নাড়ল। না, এখানেও হওয়ার কোনো আশা নেই। কোতলপুরের শ্রীদাম রায়ের সে কেলোকিষ্টের মেয়েটা তো পাত্র শুনে মূর্ছা গিয়েছিল। কি লজ্জার কথা বাবা! কামারহাটির বিশুহাটি রাজি ছিল, মেয়ে 25 পেরিয়েছে, একটা পা একটু খোঁড়া, এটুকু না ধরলে মেয়ে চলনসই। কিন্তু সে কার কপালে যেন পোড়া শোল মাছ জ্যান্ত হয়ে পালিয়েছিল। এ হচ্ছে সেই বৃত্তান্ত। রাখাল বিয়ে করবে শুনে পাড়ার এক ছেলের বুকে শহীদ হওয়ার বাসনা জেগে উঠল। সে গিয়ে বুক ঠুকে বলল, শুনলুম এক বুড়ো পাত্র জুটিয়ে মেয়েকে গঙ্গা যাত্রায় পাঠাচ্ছেন। ঠিক আছে, আমি বিয়ে করব। কামারহাটি কি বীর শূন্য? লে বাবা, হালুয়া আর কাকে বলে? তা কামারহাটির সেই বীর রাখালের বিয়ের 12টা বাজালে। তখনই রাখাল বুঝেছিল তার কুষ্ঠির বিয়ের ঘরে একটা কোনো গ্রহ বেগুন হয়ে আছে। পাথরকান্দির পরেশ বাণুজ্যে হাত দেখে করকষ্টি করে। খুব ফিকিরের মানুষ। লোকে বলে বাণুজ্যে নাকি তার পদবী নয়, সে হলো কেলো বাণুজ্যের পুষ্যপুত্র। আসলে তার বাবাই নিতাই নাকি ছিল পৌন্ড্র। তা সে যাই হোক, পরেশ এখন জেঁকে বসেছে। তার কাছেই গিয়েছিল রাখাল। খুব হাত টাত কোচলে বলেছিল, হাতখানা একটু দেখবেন, হাত না যে একদমই নড়ছে না। পরেশ খুব ধীর স্থির চোখে তাকে মেপে নিয়ে বলল, কিসের ফাতনা? রাখাল খুব লাজুক মুখে বলল, আগে বিয়ের কথা বলছিলুম, তা তার ফুল কি ফুটবে না আগে? পরেশ তেমন হাসি খুশি লোক নয়, মুখটা সর্বদা গোমরা ধরনের। গম্ভীর গলায় বলল, তা বিয়ের ফুল তো আমারও ফোটেনি, তাতে কি? কথাটা ঠিক, পরেশ নিজেও বিয়ে করেনি। কেলো বাণুজ্যে যথেষ্ট রেখে গিয়েছে। পরেশের নিজের বিশাল সার আর ওষুধের কারবার, তবু বিয়ে করেনি। লোকে বলে কেলো বাণুজ্যে নাকি পরেশের হাত ধরে বলেছিল, পৌন্ড্রের ছেলে হয়ে বামুনের মেয়ে বিয়ে করে ফেলবি না তো বাপ, প্রতিলোম বড় অধর্ম। আশ্চর্য এই, পরেশ পুষ্যে বাপের এই কথাটা ফেলেনি। সঘরে বিয়ে করলে পদবীর অপমান,
আবার বামুনের ঘরে বিয়ে করলে অধর্ম। এই দোটানায় পড়ে লোকটা একা বোকা থেকে গেল। রাখাল বলল, আগে আপনাদের কথা আলাদা, আপনারা হলেন কি উঁচু থাকের লোক, সাধু সন্ত বললেও চলে। আমরা হলাম পাপি তাপি। পরে সাতখানা দেখেছিল, দেখে টেকে বলল, বিয়ের তো কোনো বাধা দেখছি না, লেগে থাকো, হয়ে যেতে পারে। সেই লাগাই লেগে আছে রাখাল, খুব আঁটালো হয়ে লেগে আছে। কিন্তু ওই দূরের মাঠে রোদের কাঁপনের মতো কেবল আসার হিলিবিলি। এই যে এত দূর দুপুর রোদে হাঁকশে ঘেমে নিয়ে এলো, ধুলো ওড়ানোই সার হলো বুঝি। ষষ্ঠীপদ লক্ষণ মোটেই ভালো ঠেকছে না। একটা ফ্রক পরা ন্যাড়া মেয়ে এসে মধুপর্কের মতো বাটিতে একটু তেল আর গামছা রেখে বলল, ওই সামনের পুকুরে চান করে নিন। রাখাল ফস করে বলল, একটা আয়না দেবে খুকি? দিচ্ছি বলে দৌড়ে গিয়ে কাঠের ফ্রেমে ঢাকনাওয়ালা একটা আয়না দিয়ে গেল সে। রাখাল বসে বসে অনেকক্ষণ নিজের মুখখানা দেখলো। নিজের চোখ দিয়েই শুধু নয়, ষষ্ঠীপদর চোখ দিয়েও দেখার চেষ্টা করলো। কিছু খামতি আছে বলে তো মনে হলো না তার। একটা দীর্ঘশ্বাস ফেলে সে মাথায় তেল ঘষলো। গায়েও এই গরমে একটু তেল মাখলো সে। চামড়া টান দেখাবে, একটু চকচকেও হবে। স্নান করে ঠান্ডা হয়ে চুলটুল আঁচড়ে গামছা রোদে শুকোতে দিয়ে বসে রইল। খাওয়ার ডাকটা এলে হয়, পেটটা খোঁদল হয়ে আছে খিদে। আয়নাটা তুলে মাঝে মাঝে মুখ দেখে নিচ্ছে, কিন্তু তেমন খারাপ দেখাচ্ছে না। একটু ভুঁড়ো মতো নাকখানা, ঠোঁট দুটো সামান্য পুরু, দাঁত এখনো খুব চমৎকার সামনের দিকটায়। সামনের দিকে চুলে একটু পাক ধরেছে বটে, তবে সেটা না ধরলেই হয়। সেই ন্যাড়া মেয়েটা লাফাতে লাফাতে এসে বলল, ভাত দিয়েছে, খেতে আসুন। বাইরের ঘরে পিঁড়ি পাতা, সামনে থালা, লাল চালের ভাত, উচ্ছের চচ্চড়ি, বাটিতে কলাইয়ের ডাল, একটু আলু পোস্ত আর আমের ঝোল। কিন্তু জায়গা হয়েছে তার একার। ষষ্ঠীপদ সঙ্গে বসছে না, তার মানে তাকে বিশেষ খাতির দেখাচ্ছে না। একেবারে একা একাই বসে খাচ্ছিল রাখাল। বড় বোকা বোকা লাগছে নিজেকে। বোকা তো সে বটেই, কিন্তু হেনস্থাটা বড্ড বাজছে তার। হঠাৎ ভিতর বাড়ির দরজার কাছ থেকে কে যেন বেশ মিহি সুরে বলল, আর ভাত দেব? একটু চমকে উঠল রাখাল। একটা ছাপা শাড়ি পরা বয়সকালের মেয়ে, লম্বাটে গড়ন, তবে মুখখানায় ষষ্ঠীপদর মুখের ছাপ। পাত্রী নয় তো। চোখের পলক না ফেলে এবং গড়াস ফুলে রাখাল চেয়ে থাকে। মেয়েটা কপাটের আড়ালে গিয়ে একটু সরে বলে, ভাত লাগবে? তা দিলে হয় আর একটু। মেয়েটা একটা কাঁসার থালা হাতে এগিয়ে এলো। মুগ্ধ হয়ে দেখলো রাখাল। হারু বলেছিল একটা চোখ টেরা, কোথায় টেরা, দিব্যি চোখ। গালে মাংস কিছু কম, তা হোক। ঝুলে পড়া ফোলা ফোলা গাল পছন্দ নয় রাখালের। মাথায় চুলকি কিছু কম, ও আজকাল আকছাড় হচ্ছে, তেলে যা ভেজাল। নিচু হয়ে মেয়েটা ভাত দিল। রাখাল না করতে ভুলে গিয়েছিল বলে মেয়েটা কাঁসার থালা প্রায় উপর করে ঢাললো পাতে। তারপর বলল, ডাল আনছি। ডাল? তা দিলে হয় একটু। থালার দিকে চেয়ে রাখালের চোখ দুটো একটু বড় হলো। ও বাবা, এত ভাত! কিন্তু ভাত ফেলতেও পারল না রাখাল। মেয়েটা ধোঁয়া ওঠা এক বাটি ডাল আর আলু পোস্ত এনে দিল খানিকটা। পেট ভরে খান। শুনে রাখালের চোখে জল এলো। বহুকাল এমন সুরে কেউ সেধে খাওয়ায়নি তাকে। আহা, বউ করতে হয়তো এমনি। এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে সে বিপুল ভাত টানতে লাগলো রাখাল। ফাঁসির খাওয়া হয়ে গেল। উঠে পুকুর থেকে আঁচিয়ে এসে যখন দাওয়ায় বসলো, তখন শরীরটার ওজন যেন বইতে পারছে না, হাঁসফাঁস লাগছে। ষষ্ঠীপদ আর দেখা দেয়নি। কেন দেয়নি কে জানে। এখনো তো সে জানে না যে রাখালি পাত্র। তবে ন্যাড়া মেয়েটা একটা মাদুর পেতে বিছিয়ে দিয়ে গেল দাওয়ায়। বলল, একটু গড়িয়ে নিন, বাবা বেরিয়েছে, একটু বাদে আসবে। রাখাল একটু গড়ালো। গড়াতে গড়াতেই ভাবতে লাগলো, নন্দীর পো গেল কোথায়? দুশ্চিন্তা মাথায় থাকায় ঘুমটাও তেমন হলো না। আর কি গরমটাই পড়েছে বাপ। যখন উঠে বসলো তখন এক গাল মাছি। সামনে ষষ্ঠীপদ দাঁড়িয়ে, গায়ে পিরান, পরনে ধুতি, হাতে একটা গোটানো ছাতি। তার পাশে আরো দুজন দাঁড়িয়ে, বেশ মুরব্বির মতো চেহারা তাদের। একজনের আবার ঝোলা গোঁফ, তিনজনের চোখেই একটু কটমটো চাউনি। তাকেই দেখছে,
তিনজনের পিছনে ছায়ার মতো আরো একজন দাঁড়িয়ে, মুখটা ঠিক দেখা যাচ্ছে না, তবে কালো মতো বেঁটে একজন। ঝোলা গোঁফ ষষ্ঠীপদকে বলল, এই নাকি? আগে আমি তো ভাবতে পারিনি এ লোক নিজে মেয়ে দেখতে চলে আসবে। ঝোলা গোঁফ পিছন থেকে চেয়ে সেই ছায়ার মতো লুকোনো লোকটাকে বলল, হারু, কাজটা ঠিক হয়নি। হারু? হারু নাপতে পট করে উঠে পড়ল রাখাল। বলল, কি সব হচ্ছে বলুন তো, সমস্যাটা কি? ষষ্ঠীপদ একটু তেরিয়া হয়ে বলে, নিজে বিয়ে করতে চাও এই কথাটা প্রথমে বলে দিতে পারতে। গরিব হলেও আমরা হাভাতে নই যে তোমার মতো বুড়ো হাবড়ার গলায় মেয়ে ঝুলিয়ে দেব। গিয়েছিলুম বিয়ের কথাবার্তা বলার জন্য মোড়ল মশাইয়ের সঙ্গে পরামর্শ করতে। পথে দেখি হারু সুবল ঘটকের শ্রাদ্ধে কাজ সেরে ফিরছিল। শুনে তো হেসেই অস্থির, বলে বিয়ে পাগলাটাকে নিয়ে একটু রগড় করছিলুম, তা কি করে জানবো যে হুটপাট করে নিজেই এসে হাজির হবে। ষষ্ঠীপদ ছাড়া সবাই মিচিক মিচিক হাসছে। রাখালের মুখটা শুকিয়ে গেল। কাউকে কিছু বলার নেই তার, নালিশেরও কিছু নেই। এরকম যে হবে তা সে আগেই ধরে নিয়েছিল। তবে এরা বড্ড বেআব্রু করলো তাকে। রগড় করার মতো কিছু কি করেছে সে? একটা দীর্ঘশ্বাস ফেলে রাখাল দাওয়ায় দড়ি থেকে গামছাখানা টেনে নিল। পিরানটা গায়ে চড়াতে চড়াতে বলল, তাহলে আগে আসি, বড় কষ্ট দিয়ে গেলাম। ষষ্ঠীপদ সমেত তিনজনেই এ কথায় চুপ মারল। এরা ভদ্রলোক, খুব বেশি অপমান করতে চায় না। রাখাল মাঠের দিকে পা বাড়াতেই ভেতর বাস থেকে সেই গলাটা শোনা গেল, বাবা একটা কথা শোনো, মা তোমাকে ডাকছে। ষষ্ঠীপদ ব্যতিব্যস্ত হয়ে গিয়ে ঘরে ঢুকলো। রাখাল দাঁড়াবে কিনা বুঝতে পারছিল না। দোনমনো করে সে নেমেই পড়ল রাস্তায়। সোনা বোঝা তার সব হয়ে গিয়েছে। দিনের আলো মুড়ে আসছে, রোদের রঙে লালচে ভাব। 5টায় ফিরতি বাস আছে, ধরবে। এ বেলাটা যেন আর হাঁটতে ইচ্ছে করছে না। মেয়েটা খাইয়েছে খুব, অনেকটা আলু পোস্ত, এতখানি ডাল, তাই এই কথাটাই অনেক দিন মনে থাকবে। রাখাল একটা দীর্ঘশ্বাস ফেলল। বিয়ে কপালে যখন নেই দেখা যাচ্ছে, তখন ক্ষান্ত দেওয়াই ভালো। মুদিখানা থেকে এক বান্ডিল বিড়ি কিনে রাখলো। এমনিতে খায় না, আজ ভাবলো একটু নেশা টেশা এইবার ধরা ভালো। বউয়ের বদলে বিড়ি, মন্দ কি? বাস রাস্তাটা একদম ন্যাড়া, গাছ টাছ নেই। কয়েকটা দোকান আছে, চা পান বিড়ি। চায়ের দোকানে বসে রাখাল ছোট গেলাসে চা খাচ্ছিল। বাস আসতে এখনো দেরি আছে, রোজই লেট করে, আজ আবার কোথায় যেন হাটবার। আচমকাই পিঠে একটা থাবড়া পড়ল, খানিকটা চা চলকে পড়ল পিরানে। রাখাল মুখটা তুলে দেখলো হারু নাপতে। কেমন যেন রাখালের রাগ হলো না, একটু হেসে হেসে বলল, ফিরবে নাকি? না বসো, এক পাত্র চা খাও। বলে রাখাল বিড়ি বের করে বাড়িয়ে দিয়ে বলল, বিড়িও চলুক। হারু জিভ কেটে বলে, আরে না না, থাক থাক, ওসব হবে খন, এখন চলো, তলব হয়েছে। রাখাল আঁতকে উঠে বলল, তলব? তার মানে? দুনিয়াটাই পাগল রে ভাই, ভগবানের লীলা বুঝি এমন সাধ্য নাই। চলো, তুমিও গিয়ে বুঝতে পারো কিনা দেখো। রাখাল একটু কাঁচু মাচু হয়ে বলে, কেন গো, মেয়ে দেখতে এসছিলুম বলে এরপর আরো হেনস্থা করবে নাকি? হারু ফের জিভ কেটে বলে, আরে সি সি, এমন কার বুকের পাটা, স্বয়ং মেয়ে যে বেঁকে বসেছে, তোমাকে সারা বিয়ে করবে না। ইয়ার কি? রাখাল বেকুবের মতো কিছুক্ষণ চেয়ে থেকে বলে, আর দগ্ধে মেরো না হারুদা, আমার ঘাট হয়েছে। যেখানেই যাই সেখানেই ধরে নেয় আমি পাত্র নই, পাত্রের বাবা বা দাদা। ঘেন্না ধরে গেল। হে হে, সেইটাই তো রহস্য গো রাখালদা, এই মেয়ে তোমাকে ঠিক চিনেছিল। বাপ দাদা নয়, স্বয়ং পাত্র। মাইজিয়ে কথা কয়ে রেখেছিল দুপুরে, তোমাকে বিদেয় করে ষষ্ঠীপদ ঘরে ঢুকতে শিখে ঝাঁপাঝাঁপি হলো কিছুক্ষণ। মেয়েও বলে, তার মাও বলে, কি এমন দোষের পাত্র শুনি, বয়স হয়েছে তা বলে বুড়ো তো নয়। পুরুষের আবার বয়স কি? তাছাড়া লোকটা বড্ড ভালো মানুষ, মুখ দেখলেই বোঝা যায়। যত্ন আত্মী কেউ নেই, কেমন যেন জলে পড়া চেহারা। এই পাত্রই নাকি ওদের চাই। ষষ্ঠীপদ এখন এক গলা জলে। চলো ভাই, তাকে গিয়ে উদ্ধার করবি। রাখালের যে খুব একটা আনন্দ হলো তা নয়, তবে বুকটা কেমন স্তব্ধ হয়ে গেল।
ভোঁ বাজিয়ে বাসটা এসে দাঁড়ালো সামনেই। ধুলোয় ঢেকে গেল চারধারটা। কিলো কিলো বাবা, আষ্টে পৃষ্ঠে আঁকড়ে আছে বাসটাকে। হারু তাড়া দিল, কি হলো গো, ওটো। আরে যাচ্ছি হে যাচ্ছি, ওটো বলতেই গিয়ে হাজির হতে নেই, লোকে ভাববে হ্যাংলা। শুনছিলেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প রাখালের সমস্যা। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী মঙ্গলবার আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প, শুনতে ভুলবেন না কিন্তু।